আসসালামু আলাইকুম। ওয়ারিয়র্স টকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন যে আমরা ওয়ারিয়র্স ব্যাংক রিটার্ন এক্সাম নিয়ে ধারাবাহিকভাবে ওয়েবিনারে আয়োজন করতেছি। সেখানে আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমাদের সর্বশেষ ওয়েবিনারে আপনাদের ফোকাস রাইটিং নিয়ে অনেক বেশি প্রশ্ন এসেছে। সো আজকের ওয়েবিনারটি অর্থাৎ আজকের আলোচনাটি পুরোপুরি ফোকাস রাইটিং নিয়ে, এবং ফোকাস রাইটিং নিয়ে আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন পারভেজ হোসেন, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক পিএলসি। আমরা পারভেজ ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করব এবং উত্তর জানার চেষ্টা করব। আমাদের আয়োজনের মূল লক্ষ্য মূলত সিনিয়র অফিসার 22 ভিত্তিক যারা রিটেন পরীক্ষার্থী, তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা চেষ্টা করব তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, সেই সাথে আমরা কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু একেবারে ফোকাস রাইটিং নিয়ে, আমি সরাসরি পারভেজ ভাইয়ের কাছে চলে যাব, কারণ পারভেজ ভাই একজন খুবই মেধাবী একজন মানুষ। উনি তার প্রথম রিটেনেই সিনিয়র অফিসার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এবং মেধা তালিকায় অষ্টম ছিলেন। সো পারভেজ ভাইয়ের কাছে তার অভিজ্ঞতা শুনবো, সেই সাথে আহ পরামর্শমূলক বিভিন্ন কথাবার্তা শুনবো। আমি প্রথমেই পারভেজ ভাইকে যে প্রশ্নটি করব, যে প্রশ্নটি আমার মাথায় কিংবা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে ফোকাস রাইটিং আসলে কঠিন নাকি সোজা? আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ রনি। আসলে ফোকাস রাইটিং কঠিন সহজ এই কথাটা বলার আগে আমি বলি, ফোকাস রাইটিং আসলে সহজ। আমি ফোকাস রাইটিং কে কিভাবে নিচ্ছি এটার উপর ডিপেন্ডস করবে যে ফোকাস রাইটিং আসলে কঠিন নাকি সহজ। ফোকাস রাইটিং কঠিনও না সহজও না, আমি কিভাবে নিচ্ছি এটার উপরেই ডিপেন্ড করবে মূলত। তবে আমি এক কথায় যদি বলতে চাই তাহলে ফোকাস রাইটিং সহজ। আমাদের ক্যান্ডিডেটরা ফোকাস রাইটিং কে নিয়ে যেভাবে যতটুকু ভয় পায়, আসলে ফোকাস রাইটিং অতটা ভয়ের কিছু নাই। ফোকাস রাইটিং আসলেই সহজ। ধন্যবাদ পারভেজ ভাই। আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, এই প্রশ্নটি মূলত নতুনদের জন্য। সেটি হচ্ছে, ধরেন আমি পরীক্ষা দিতে গেলাম, সিনিয়র অফিসার রিটেন পরীক্ষা। আমি বিভিন্ন ধরনের ফোকাসের প্রিপারেশন নিয়ে গেলাম, কিন্তু পরীক্ষার রুমে গিয়ে দেখি যে একটি খুবই আনকমন টপিক। যেমন আপনাকে উদাহরণস্বরূপ একটি বলি, সাপোজ আমি পরীক্ষা দিতে গেছি, আমার সামনে কোশ্চেন পেপার দেওয়া হলো এবং ফোকাসের যে টপিক সেটি হচ্ছে বাংলাদেশ এবং উগান্ডার আমদানি রপ্তানি বৃদ্ধিতে মানে কি করণীয়, অথবা এই টাইপের একটি টপিক, যেখানে বাংলাদেশ এবং উগান্ডার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে জোরদার করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি মাথা ঠান্ডা রেখে? আচ্ছা, মূলত ফোকাস রাইটিং যে পরীক্ষার হলে 100% কমন পড়বে ব্যাপারটা এমন না, বরং কমন পড়তেও পারে, আংশিক কমন পড়তে পারে, অথবা টোটালি আনকমন থাকতে পারে। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে, ভালোভাবে লিখতে হবে, লিখে চাকরিটা পেয়ে আসতে, এটা হচ্ছে আমার মূল টার্গেট। যদি রনি, তুমি যে টপিকটার কথা বললা যে উগান্ডা এবং বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যদি কোনো ফোকাস আসে, সেক্ষেত্রে আমরা তো পড়ি সাধারণত বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক, কিংবা বাংলাদেশ আমেরিকা বাণিজ্যিক সম্পর্ক। উগান্ডার সাথে তো আমরা বাণিজ্যিক সম্পর্ক পড়ি না। সেক্ষেত্রে আমি আমি যদি বলি তাহলে আমি ফোকাস থেকে আসলে এভাবে সাজাবো যে প্রথমে আমি একটা সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করব। এরপরে বাংলাদেশে আসলে কিভাবে বাণিজ্যে ভালো করতে পারে বা কোন কোন বিষয়গুলোতে বাণিজ্যে বাংলাদেশ আগাতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এরপরে হয়তো শেষের দিকে যে উগান্ডায় যদি বাংলাদেশ বাণিজ্য করতে চায় তাহলে কি কি পজিটিভ সাইড আছে সেগুলো ধরবো, এবং শেষে আমি হয়তো একটা কনক্লুশন টানবো। আচ্ছা, রনি, তুমিও তো একজন সিনিয়র অফিসার, তুমি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা। তুমিও তোমার প্রথম রিটেনিং সিনিয়র অফিসার হয়েছো। তো আমি তোমার কাছ থেকে আসলে জানতে চাই যে তোমার এই ব্যাপারে মতামত কি? তুমি কিভাবে ফোকাস থেকে সাজাইতা? আসলে পারভেজ ভাই, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা আসলে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে পরীক্ষার রুমে গিয়ে যদি দেখি যে আসলেই ফোকাসটি একেবারে আনকমন, সেক্ষেত্রে আমি কি করতে পারি আসলে, অথবা কি করতাম। সেখানে আমি যেটা করতাম সেটি হচ্ছে, আমি ব্রেন স্টর্মিং করে ওই ইস্যুটাকে অন্য কোনো একটা ইস্যুর সাথে রিলেট করার ট্রাই করতাম, এবং আমার মাথায় যে রিসোর্সগুলো আছে সেগুলোকে কিভাবে সেটার সাথে লাইন আপ করা যায় সেটাকে আমি দেখাইতাম। যেমন বাংলাদেশের অর্থনীতির যে স্ট্রং সাইডগুলো আছে সেগুলা যেহেতু আমি জানি, সো আমি ট্রাই করবো আমার ফোকাসের মধ্যে সেই দিকগুলো তুলে ধরার। দ্বিতীয়ত, উগান্ডা সম্পর্কে যেহেতু আমার একেবারে ধারণা নেই, তারপরও আমি কিছু জিনিস অ্যাজিউম করে নিতে পারি।
যেমন উগান্ডার যেহেতু অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, সেহেতু উগান্ডার শ্রমের দাম একটু কম হবে, সেক্ষেত্রে আমি সেটাকে ইনক্লুড করে সেটাকে বাংলাদেশের জন্য সম্ভাবনা বলে দিতে পারি। আবার দ্বিতীয়ত, উগান্ডা যেহেতু একটু অনুন্নত, অর্থাৎ অর্থনীতি খুব ভালো না, তার মানে আমি ধরে নিতে পারি ওরা কৃষি নির্ভর, সুতরাং বাংলাদেশ কৃষিতে সেখানে ইনভেস্ট করতে পারে। এই টাইপের জিনিসগুলোর অবতারণা করে আমি মূলত আমার ফোকাসটাকে এক্সটেন্ড করতে পারি। মেইন কথা হলো আমি ঘাবড়ায় যাব না। দ্বিতীয় কথা হলো আমি চেষ্টা করব আমার যতটুকু নলেজ আছে সেটিকে অ্যাপ্লাই করে লিখে আসার, এবং আমি চেষ্টা করব লেখাটাকে এক্সটেন্ড করার, যাতে আমার যে একটা টাইম ফ্রেম আছে সেই টাইম ফ্রেমের মধ্যে যতটুকু সম্ভব আমি লিখে আসব, এবং আমার মাথায় যে রিসোর্সগুলো আছে সেগুলোর আমি একটা সুন্দর ব্যবহার করব। আচ্ছা, ওকে, ধন্যবাদ ধন্যবাদ রনি, খুব পারভেজ ভাই সুন্দর আমাকে আসলে বলেছো। প্রশ্নটি আচ্ছা। করার জন্য। ওকে, এবার আমি নেক্সট প্রশ্নে যাব আপনার কাছেই। সেটি হচ্ছে ওকে, ওকে। আমাদের অনেকের মাথায় ঘুরপাক খায়, এটি হচ্ছে জাতীয় প্রশ্ন বলা চলে, যে ফোকাসে ডাটা এবং চার্ট ব্যবহার কি বাধ্যতামূলক কিনা, কিংবা ডাটা চার্ট কি ব্যবহার করতেই হবে, না করলে আচ্ছা, কি মার্ক পাওয়া ফোকাসে যাবে না, এরকম। আচ্ছা ফোকাসে ডাটা চার্ট বাধ্যতামূলক ব্যাপারটা এরকম না। আবার আমি ডাটা চার্ট কোনোটাই দিলাম না, সেক্ষেত্রে আমাদের ফোকাসের কোয়ালিটি বা মান অনেক বেশি বৃদ্ধি পাবে, ব্যাপারটা এরকমও না। তবে আমাকে ফোকাসে ডাটা এবং চার্ট সঠিক মানে সঠিকভাবে ইনক্লুড করতে হবে। আচ্ছা রনি, আমি তোমাকে হচ্ছে এই প্রশ্নটাতে একটু পরে আসি। তার আগে আমার মনে হয় আমি যে প্রশ্নটা তোমাকে করব, এই প্রশ্নটার যদি তুমি তো উত্তর দিবা, এবং আমার মনে হয় আমি যে প্রশ্নটা করব এই প্রশ্নের উত্তরেই আমার তুমি যে প্রশ্নটা করলা সেটা উত্তরটা লুকিয়ে আছে। আমি গত কয়েকদিন ধরে ইনবক্সে সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে, ভাইয়া আমি ফোকাসে ডাটা কিভাবে ব্যবহার করব, বা ডাটার আসলেই ব্যবহার করার সুযোগ আছে কিনা, বা কিভাবে ব্যবহার করবো বুঝে উঠতে পারি না। তো তুমি, আমি জানি তুমি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তুমি সোনালী ব্যাংকের অফিসার জেনারেল সুপারিশপ্রাপ্ত হয়েছো, তুমি ক্যাফের ভাইবা প্রার্থী ছিলা, ইভেন তোমার আরো একটা পরিচয় আছে, তুমি একজন রিসার্চার। আমি তোমাকে ফলো করি ফেসবুকে, আমি দেখি তুমি রিসার্চ করো। তুমি একটু বুঝিয়ে বলো কিভাবে ডাটাটা দেয়া যায় ফোকাসে, এবং ডাটাটা আসলেই ব্যবহার করা জরুরি কিনা, তুমি বলো তো। আহ, ধন্যবাদ পারভেজ ভাই, আসলে আমার প্রশ্ন আমাকেই করার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সেটি হচ্ছে, আমার কাছে, যেহেতু আমি একজন রিসার্চ ব্যাকগ্রাউন্ডের মানুষ, অর্থাৎ মাইক্রোবায়োলজির স্টুডেন্ট, সেই সাথে আমি গবেষণার সাথে জড়িত। সুতরাং মানে গবেষণা কিংবা গবেষণাপত্র লিখতে গিয়ে আমি একটা জিনিস সম্পর্কে খুব ভালো অবগত। সেটি হচ্ছে, আপনি যখন কোনো একটি কথা বলবেন সেটার এগেনস্টে অথবা সেটার পক্ষে আপনাকে অবশ্যই যৌক্তিক একটি ডাটা দেখানো উচিত। আপনাকে ক্লিয়ার করে দিই একটা ব্যাপার। যেমন ধরুন, যে আপনি একটা ডাটা দিলেন যে বাংলাদেশ যদি 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন হয়, অর্থাৎ এলডিসি থেকে উত্তরণ হয়, সেক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্যে একটা সমস্যা হবে। অথবা আপনি বললেন যে সেক্ষেত্রে বাংলাদেশের আমদানি রপ্তানি কমে যাবে। আমি আপনার কথা মানলাম, কিন্তু সে আরেকজন স্টুডেন্ট লিখলো যে সেখানে আমদানি রপ্তানি কমে যাবে, এবং কেন কমে যাবে তার একটা ডাটা দিয়ে দিল। যেমন জাতিসংঘের একটা ডাটা আছে যে বাংলাদেশের রপ্তানি 5 থেকে 7% কমতে পারে। সো আমার কথার সাথে যখন আমি 5 থেকে 7% ট্যাগটি অ্যাড করে দিই, সেটি আমার সেই লেখাটি আমার অনেক বেশি তথ্য নির্ভর, এবং যে খাতা কাটবে তার কাছে মনে হবে যে এ অনেক ভালো জানে। সো আমি মনে করি যে শুধু ওয়ান লাইন স্টেটমেন্ট না, লেখার সাথে যৌক্তিক ডাটা, তথ্য, উপাত্ত, এগুলো অ্যাড করা হচ্ছে আমাদের লিখার, যেটাকে বলে আমার লিখার ফ্লুয়েন্সি বাড়ায়, সেই সাথে লিখার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করে। আমি আরেকটি কথা বারবার বলি, যে আমি যখন একটি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাব, ফ্রি হ্যান্ড রাইটিং মানে আমি কবিতা লিখতে বসি নাই, আমি কবি না যে আমি কবিতা লিখবো, যে আমি নদীর পাড়ে বসে আছি। সো যেহেতু আমি ফোকাস লিখতে বসছি, সুতরাং আমার ফোকাসের মধ্যে যেমন আমার ভাষাশৈলী প্রমাণ পায়, সেই সাথে আমার জ্ঞানের গভীরতা কতটুকু সেটিও প্রকাশ পায়। সুতরাং আমি বলি যে আমরা যখন একটি কথা লিখব, সেই কথার সাথে যদি প্রমাণস্বরূপ আমি কোনো একটা ডাটা দিতে পারি, সেটি খুব ভালো হয়। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি। যেমন ধরুন, আপনি আপনার লেখার মধ্যে বললেন যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে একটা ঝুঁকির সম্মুখীন হতে পারে, এবং বাংলাদেশ আগামী 50 বছরের মধ্যে আরো বেশি ঝুঁকির সম্মুখীন হতে পারে। এই কথাটা হচ্ছে ওয়ান লাইন স্টেটমেন্ট। কিন্তু আরেকজন, যে
আমার এখানে জাতিসংঘের কোনো ডাটা দিবে যে বাংলাদেশে কি হতে পারে, অথবা আহ কোনো একটা জলবায়ু সম্পর্কিত ডাটা যদি এখানে উল্লেখ করে, সেক্ষেত্রে আমার লেখাটি অনেক বেশি তথ্যবহুল হয়, এবং যে খাতা কাটবে সে জানে যে এই শিক্ষার্থী সেই বিষয়টা সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে। আপনি কি আমার সাথে একমত পারভেজ ভাই? রনি, তুমি বিষয়টাকে এত সুন্দরভাবে বুঝিয়ে বললে, আমার মনে হয় যে পরীক্ষার্থীরা বুঝে ফেলেছেন যে ডাটাটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে। এবং তোমার উত্তরের মাঝে তোমার কথার সুন্দর ব্যাখ্যার মধ্যেই কিন্তু চলে এসেছে যে ফোকাসে আসলে ডাটা প্রয়োজন কি। আমার মনে হয় পরীক্ষার্থীরা খুব ভালোভাবেই বুঝে ফেলেছেন। তবে পারভেজ ভাই, আপনি নিজেও 5টি রিটার্ন দিয়েছেন ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের এডি সহ, এবং তার মানে আপনি 5টি রিটার্নে 10টি ফোকাস লিখেছেন। সেক্ষেত্রে আপনি কি করতেন? আমাকে আবার প্রশ্নটি বলো, শুনতে পাইনি। ওকে, ধন্যবাদ পারভেজ ভাই। পারভেজ ভাই, আমি যেটা বলতেছিলাম যে আপনি যেহেতু সোনালী ব্যাংকে কর্মরত আছেন, এবং আপনি বাংলাদেশ ব্যাংকের এডি সহ প্রায় 5টি রিটার্ন পরীক্ষা দিয়েছেন এবং মোটামুটি সবগুলোতে উত্তীর্ণ হয়েছেন, সেক্ষেত্রে আপনারও তো অনেকগুলো ফোকাস লেখার অভিজ্ঞতা আছে। আপনি পরীক্ষাগুলোতে কিভাবে ফোকাস লিখতেন? আপনি কি ডাটা চার্ট ব্যবহার করতেন, নাকি এমনিতেই জাস্ট আপনার ভাষা শৈলী দিয়েই ভালো মার্ক পেয়ে এসেছেন? আমি আমার ভাষা শৈলী প্লাস কিছু ডাটা ব্যবহার করেছি, যেগুলো আমার লেখার মানকে আসলে আরো কোয়ালিটিফুল করেছে। কারণ হচ্ছে যে শুধু আমার ভাষা শৈলী দিলাম, আমার ভাষা শৈলীর সাথে যদি আমি একজ্যাক্ট একটা ডাটা দিতে পারি। আমি একটা সেন্টেন্স লিখলাম, তুমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললে। তো আমি সেভাবেই তোমার কথা সূত্র ধরেই বলতে চাই যে আমি যদি লিখি যে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পাচ্ছে, এখন বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পাচ্ছে আমি শুধু বলে গেলাম। আমি যদি পূর্ব আগের সালের এবং এই বছরের একটা ডাটা দিতে পারি যে আগের বছরের জিডিপি কত ছিল, এবছরের জিডিপি কত ছিল, এরকম যদি একটা ডাটা দিতে পারি, তাহলে কিন্তু আমার কথাটাকে আরো কনক্রিট করতেছে যে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পাচ্ছে। আমি আসলে মূলত এভাবেই লেখার চেষ্টা করেছি। আমি লেখার সময় প্রথমেই যেটা আমি করতাম সেটা হচ্ছে যে আমার ইন্ট্রোডাকশনটা খুব সুন্দর ভাষা শৈলীর মাধ্যমে লিখতাম, যেখানে আমি কোনো ডাটা ব্যবহার করতাম না। এর পরের যে প্যারাগুলো, সেগুলো আমার ভাষা শৈলী প্লাস ডাটা প্লাস চার্ট যতটুকু আমার ক্যাপাবিলিটির মধ্যে আমি দেওয়ার চেষ্টা করতাম। এবং সর্বশেষ একটা কনক্লুশন আমি টানতাম, যেখানে আমি কোনো ডাটা ব্যবহার করতাম না। এক্সিলেন্ট, এই ছিল ধন্যবাদ। আমার টেকনিক বেশ, আসলে। ধন্যবাদ। আহ, আমাদের পরের আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে, যেহেতু আমাদের 2টা ফোকাস লিখতে হয়, সেক্ষেত্রে আপনি টাইম ফ্রেমিং কিভাবে করতেন? মানে আপনি ফোকাস লেখার জন্য কতক্ষণ সময় বরাদ্দ রাখতেন? আচ্ছা, ফোকাস লেখার জন্য মূলত আমরা 120 মিনিট সময় পাই 200 মার্ক লেখার জন্য। সেহেতু ফোকাস 35 মার্ক করে, বাংলা ফোকাস ইংলিশ ফোকাস 35 মার্কের জন্য আমাদের টাইম ফ্রেমটা হয় 21 মিনিটের মতো। এখন আমি যদি ফোকাসে 21 মিনিট বা 20 মিনিটের চেয়েও যদি কম সময় দিই, তাহলে ফোকাসের সাথে প্রতারণা করা হচ্ছে। আর ফোকাসের সাথে প্রতারণা করলে আলটিমেটলি প্রতারণাটা আমি নিজের সাথেই করছি। সো ফোকাসের জন্য আমাকে তার জন্য যে সময় বরাদ্দ ততটুকু অবশ্যই রাখতে হবে। আমি যতটুকু সময় রাখতাম, আমি 20 থেকে 22 মিনিটের মতো সময় রাখতাম। এবং অবশ্যই আমি 5টি রিটেন দিয়েছি, আমি 5টিতেই ফোকাস 4 পেজ করে লিখেছি। আমি কোনোটাতেই কম লিখিনি এবং বেশিও লিখিনি। আমি 20 থেকে 22 মিনিটের মধ্যে 4 পেজ লিখছি। এক্সিলেন্ট। পারভেজ ভাই, ফোকাসের মধ্যে কি টাইটেল দেওয়া দরকার, নাকি টাইটেল আচ্ছা দিতে হয় আচ্ছা না? আচ্ছা, রনি, তুমিও তো সোনালী ব্যাংকে, সরি, তুমিও বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের অফিসার জেনারেল হিসেবেও তুমি সুপারিশপ্রাপ্ত হয়েছো। তো তুমি কতটুকু কয় পেজ লিখতা, কত সময় ধরে লিখতা, এগুলো আমাদের ক্যান্ডিডেটরা আসলে জানতে চায়। তো আমার মতামত আমি দিলাম, আমি তোমার মতামতটা একটু শুনতে চাই, তাহলে ক্যান্ডিডেটদের জিজ্ঞাসা তারা উত্তরটা পেয়ে যাবে আসলে। ওকে পারভেজ ভাই, ধন্যবাদ। আসলে আমিও ঠিক আপনার মতোই একটা টাইমিং করে নেই, আসলে পরীক্ষা যাওয়ার আগে একটা টাইমিং করে নেই, এবং আমি আমার টাইমিং এর ব্যাপারে খুব বেশি রিজিড। অর্থাৎ আমার 120 মার্ক, সরি, আমার 200 মার্ক, সময় হচ্ছে 120 মিনিট, সেক্ষেত্রে আমি প্রতি মার্কের জন্য 0.6 মিনিট করে বরাদ্দ। সো আমি একটা ফোকাস লিখতে সর্বোচ্চ 35 মার্কের একটা ফোকাস লিখতে সর্বোচ্চ 21 মিনিট পেতে পারি আমি। এবং আমার ফোকাসটা যতই কমন থাক না কেন,
এবং যত সোজাই মনে হোক না কেন, আমি 21 মিনিট অথবা 20 মিনিটের 1 সেকেন্ডও এক্সটেন্ড করব না, কারণ এতে আমার পরের প্রশ্নগুলো উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। সো আমি মাথার মধ্যে এটি ঠিক করে রাখি যে আমি ওই ফোকাসটাকে 20 থেকে 21 মিনিটের মধ্যে শেষ করব। এটি হচ্ছে আমার প্রথম টার্গেট। দ্বিতীয় আরেকটি টার্গেট হচ্ছে আমি চেষ্টা করি ফোকাসটিকে 3.5 থেকে 4 পেজের মধ্যে শেষ করার। এখন আপনারা যারা প্রথমবারের মতো রিটার্ন পরীক্ষা দিবেন, আপনারা মাথায় নিয়ে গেলেন যে আমরা তো আহ, আমাদের টকে বলছিলাম যে ফোকাস 3.5 থেকে 4 পেজের মধ্যে লিখতে হবে। সো আপনি লেখা শুরু করলেন এবং দেখলেন যে আপনার 3.5 কিংবা 4 পেজ লিখতে 40 মিনিট লাগলো। সেই জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার লেখার স্পিড এবং আপনার লেখার সাইজের উপর ডিপেন্ড করে আপনি আসলে 20 থেকে 21 মিনিটের মধ্যে কত পেজ লিখতে পারেন, সেটি আপনার জন্য আদর্শ লেখা। সুতরাং আপনি ট্রাই করবেন রুমের মধ্যে একবার হলেও আপনি 20 মিনিট ফ্লুয়েন্টলি লেখার চেষ্টা করবেন এবং দেখবেন যে আপনি আসলে কতটুকু লিখতে পারেন। আপনি ঠিক যতটুকু লিখতে পারেন ওটাই হচ্ছে আপনার পরীক্ষার খাতায় উত্তর করার মতো লেখা। অর্থাৎ 3 কিংবা 4 পেজ লিখতে হবে এটা কোনো বাধ্যতামূলক কথা না, কিন্তু বাধ্যতামূলক কথা হচ্ছে আপনাকে 20 থেকে 21 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সো আমি পেজের সংখ্যা আসলে ফিক্সড করার পক্ষে না, আমি সময়টাকে ফিক্সড করার পক্ষে। রনি, তুমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললে। আশা করি আহ পরীক্ষার্থীরা বুঝতে পেরেছেন যে আসলে ফোকাস কত সময় ধরে তারা আসলে লিখবেন। এরপরে যে রনি, তুমি লাস্ট যে প্রশ্নটা করলা যে ফোকাসে আসলে ইন্ট্রোডাকশন, কনক্লুশন এই টার্ম গুলো ইউজ করবে কিনা, লাস্ট এই প্রশ্নটা করেছিলে আমাকে। তো আমি যেটা করতাম, আমি ইন্ট্রোডাক্টরি কথা লিখতাম 3 বা 4 লাইন, বা আমি যতটুকু লিখলাম। আমি কখনো ইন্ট্রোডাকশন এই কথাটা আমি লিখতাম না খাতায়, তবে ইন্ট্রোডাক্টরি আমার পার্ট থাকতো, একটা প্যারা থাকতো শুরুতে, যেটা আমার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থাকতো, এবং শেষের দিকে আমার কনক্লুটরি কথাবার্তা থাকতো। তবে কনক্লুশন কথাটা আমি কখনো লিখিনি। আমি জানি না তুমি কি করেছো, তুমি একটু তোমার অভিজ্ঞতা থেকে বলো, তাহলে আমাদের পরীক্ষার্থীরা ভালো বুঝতে পারবে আসলে। ধন্যবাদ পারভেজ ভাই। আসলে এটা আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা অলিখিত কথার মতো। সেটি হচ্ছে আমরা কখনো ইন্ট্রোডাকশন, কনক্লুশন বা এই টাইপের সাব হেডিং আমরা লিখি না ফোকাসের মধ্যে, শুধুমাত্র টাইটেল লিখি। যেমন হচ্ছে যেই বিষয়ে ফোকাস লিখতে বলা হয় সেই বিষয়টা উপরে লিখি, তারপর আমরা শুধু প্যারা প্যারা করে লিখার চেষ্টা করি। অর্থাৎ ভিতরে আমি ইন্ট্রোডাকশন লিখলেও আমি ইন্ট্রোডাকশন কথাটা লিখবো না, কনক্লুশন লিখলেও আমি কনক্লুশন কথাটা লিখবো না। তবে যদি আমার প্রয়োজনের ক্ষেত্রে আমি যেমন লিখতে পারি যে বাংলাদেশের রপ্তানি খাতগুলোকে বহুমুখীকরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমি 1 2 3 4 5 6 এভাবে আমি লিখতে পারি, এটি কোনো প্রবলেম নাই। কিন্তু আমি কখনো পয়েন্ট আউট করব না, লাইক ভূমিকা, উপসংহার, কিংবা হচ্ছে আহ, মানে পয়েন্টিং করব না, আমি জাস্ট আমি ধারাবাহিকভাবে লিখে যাব। এটাই করতাম আমি, এবং আমার কাছে মনে হয় এটি স্ট্যান্ডার্ড। আশা করি আমাদের পরীক্ষার্থীরা এই ব্যাপারটিও ভালোভাবে বুঝতে পেরেছেন। হুম। এরপরে রনি, আমি হচ্ছে আরো যে প্রশ্নটা পাইছি গত কয়েকদিন ধরে। রনি, আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। আচ্ছা, আমি আরো গত কয়েকদিন ধরে যে প্রশ্নটা পাইছি যে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে হাতের লেখা কতটুকু গুরুত্বপূর্ণ, হাতের লেখা কি সুন্দর হতেই হবে, অথবা অসুন্দর হাতের লেখা কি ভালো মার্ক ক্যারি করতে পারে না? আমাকে কয়েকজন এই প্রশ্নটা করেছে, তুমি একটু কাইন্ডলি যদি তোমার অভিজ্ঞতা থেকে একটু বুঝিয়ে বলতাম। পারভেজ ভাই, এটা উত্তর দিতে গেলে আসলে পার্সিয়ালিটি হয়ে যাবে, কারণ আমি নিজে বিশ্বাস করি যে আমার হাতের লেখা বেশ সুন্দর। সো আপনি আমার হাতের লেখা শিট দেখেছেন, অনেকে হয়তো বা দেখেছে। সো আমি গর্ব করেই বলি যে আমার হাতের লেখা সুন্দর। কিন্তু আহ, আমার বিশ্ববিদ্যালয়ের জীবনেও দেখেছি যে আসলে হাতের লেখা খুব বেশি ফ্যাক্টর না। আমার হাতের লেখা বোধগম্য হলেই সেটাই আসলে পারফেক্ট। মানে এই বয়সে এসে কেউ হাতের লেখা সুন্দর করার জন্য কোথাও কোচিং করে না। এটা হচ্ছে আমাদের যেতটুকু সুন্দর হাতের লেখা হয় ততটুকুই যথেষ্ট। তো আমার কাছে মনে হয় না যে হাতের লেখা খুব বেশি, মানে এখানে খুব বেশি ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমার কাছে মনে হয় যে আপনি কতটুকু সুন্দরভাবে উপস্থাপন করতেছেন সেটাই গুরুত্বপূর্ণ। আর আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হাতের লেখা গুরুত্বপূর্ণ না, তবে হাতের লেখা অবশ্যই পরিষ্কার যেন হয়, বোঝা যেন যায়। আমি যেন কাটাছেঁড়া না করি, কাটলেও যেন আমি এক টেনে কেটে দিই, যেন বোঝা যায়। পরীক্ষক যেন আহ একবার দৃষ্টি দিয়েই বুঝতে পারেন লেখাটা। পরীক্ষকের জন্য যদি কঠিন হয়ে যায় খাতা দেখা, সেক্ষেত্রে একটা নেগেটিভ
মানে বা পড়লেও পড়তে পারো। এটা আমার পয়েন্ট অফ ভিউ। আর এক্স্যাক্টলি, তুমিও খুব সুন্দর এক্স্যাক্টলি পারভেজ বলেছো। ভাই। তার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটি হচ্ছে আমরা যখন পরীক্ষার রুমে যাই আমাদের খাতাটা কিন্তু 10 থেকে 15 মিনিট আগে দিয়ে দেওয়া হয়, এবং সময়টা বরাদ্দ থাকে যে আমাদের খাতাটাকে মানে সাজগোজ করার জন্য, লাইক মার্জিন টানার জন্য কিংবা ইনস্ট্রাকশন পড়ার জন্য। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা, যেহেতু আপনার হাতে সময় আছে, অযথা গল্প না করে আপনি পেন্সিল দিয়ে মার্জিনটা করে নেওয়াই ভালো খাতাটা ভাঁজ করার চেয়ে। আপনি কি আমার সাথে একমত? আমি হচ্ছে যতগুলো পরীক্ষা দিই, যতগুলো রিটেন দিয়েছি বিসিএস সহ, আমি সবগুলোতেই মার্জিন টেনেছি। রুল দিয়েই, পেন্সিল দিয়ে মার্জিন টেনেছি, কখনো কলম দিয়ে মার্জিন টানি নাই। আবার মার্জিন ছাড়াও শুধু ভাঁজ করে পরীক্ষা দিচ্ছি এরকম হয়নি, ইভেন আমার ইউনিভার্সিটি লাইফেও আমি তাই করেছি। তো আমি বলবো অবশ্যই আপনি বসে না থেকে মার্জিনটুকু টেনে নিন। এক্স্যাক্টলি, যেহেতু আমার হাতে এক্সট্রা সময় থাকতেছে এবং এই সময়টুকু আসলে এই কাজ করার জন্যই দেওয়া হয়, সুতরাং আমাদের মার্জিন টানা উচিত। যেহেতু আমাদের পরীক্ষকরা মার্কিং করেন, সো মার্কিং করার জন্য একটা জায়গা রাখতে হয়। সেক্ষেত্রে আমার মার্কিং এর জায়গা দেওয়ার জন্য হলেও আমার মার্জিন করা উচিত। পারভেজ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, সোনালী ব্যাংকের সিনিয়র হিসেবে কর্মরত আছেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকের একটা চাপ থাকেই। কারণ ব্যাংকে আসলে আমাদের সবাইকে, সোনালী ব্যাংক বা কৃষি ব্যাংক, যে ব্যাংকে কর্মরত থাকি না কেন, ব্যাংকে আমাদের মোটামুটি 10টা থেকে 6টা পর্যন্ত অফিস করতেই হয়। সো ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি যারা সিনিয়র অফিসার 22 পরীক্ষার্থী তারা আমাদের ভিডিওটি দেখে উপকৃত হবে। সেই সাথে আমি শেষ করার আগে আপনাকে শেষবারের মতো একটি সাম আপ করার জন্য অনুরোধ জানাবো, যে আসলেই ফোকাস লেখার ক্ষেত্রে একেবারেই যেই জিনিসটি না করলেই নয়, সেটি একটু বলে আপনি আপনার কথা শেষ করবেন এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। রনি, প্রথমে তোমাকে ধন্যবাদ আজকে আমাকে এই ওয়েবিনারে আমাকে যুক্ত করার জন্য। আমি সামারিতে যে কথাটা বলবো, ফোকাস রাইটিং নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যা জানেন, যুদ্ধের ময়দানে আপনার কাছে যে অস্ত্রই আছে, আপনি সেই অস্ত্রটারই সঠিক ব্যবহার করে আপনি যুদ্ধের ময়দানে ইনশাল্লাহ টিকে থাকবেন। যদি 2 মিনিট আপনি আপনার অস্ত্রগুলো ব্যবহার করে যদি আপনি 2 মিনিট টিকে থাকতে পারেন, সেটাই আপনার অর্জন। আপনার অস্ত্রগুলো ব্যবহার করে যে আপনি যদি 2 ঘন্টা যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারেন, সেই 2 ঘন্টা কিন্তু আপনি জীবন পাচ্ছেন। তাই আমি বলবো যে ফোকাস রাইটিং নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনি কনফিডেন্ট থাকুন, পরীক্ষার হলে ফোকাস রাইটিং লিখুন, আর সঠিক ডাটাটা সঠিক জায়গায় ইনপুট দিন। ইনশাল্লাহ ভালো করবেন, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ সবাইকে হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভটি শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের আসন্ন সিনিয়র অফিসার 22 লিখিত পরীক্ষা ভালো হোক সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।